পছন্দ হয়েছিল এবং উই স্টার্টেড ডেটিং অ্যারাউন্ড মিডল স্কুল হাই স্কুল ওই সময়টা। আমি যে সোশ্যাল মিডিয়া ইজ নোবডি ইজ দেয়ার টু ডিবেট, যদি করতেও আসে আমি বসে তাদেরকে ডিবেটের ক্লাস দিতে পারি, এইটুকুনি আমি খুব কনফিডেন্ট। ওয়েন উই ট্রাস্ট জেনারেশনাল ডক্টরস, লয়ার্স, বিজনেসম্যান, ওয়াই ডোন্ট উই ট্রাস্ট জেনারেশনাল পারফর্মার্স? হ্যালো, ওয়েলকাম টু টিটল টাটল। আজকের এপিসোডে আমার সাথে এমন একটা মানুষ আছে যে আমার ব্যক্তিগতভাবে খুবই ফেভারিট। তাকে আমরা বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে দেখেছি, আর আমার সব থেকে প্রিয় চরিত্র হচ্ছে অপু, নান আদার দ্যান ঋতব্রত মুখার্জি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? এই তো ভালো আছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন ইয়োর শো। থ্যাংক ইউ ফর গিভিং আস দিস অপরচুনিটি টু ফিচার ইউ ইন আওয়ার শো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো বোধহয় প্রথম কাজ করেছো কাহানিতে, তখন তো বোধহয় 10-11 বছর বয়স তোমার। তো ফার্স্ট ওরকমভাবে কাজ করার অভিজ্ঞতা কিরকম? কাহানির এক্সপিরিয়েন্সটা হঠাৎ করেই শুরু হয়। আমার কাজের ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে সব কিছুই অল অফ আ সাডেন শুরু হয়েছে সব সময়। কাহানির সময় যেটা হয়েছিল 2010 সালে, দেয়ার ওয়াজ দিস অডিশন হ্যাপেনিং ইন কলকাতা, যেখানে মানে বলা হয়েছিল একটি হিন্দি ছবির জন্য বিভিন্ন চরিত্রে বিভিন্ন অ্যাক্টরকে, বাঙালি অ্যাক্টরকে অডিশন নেওয়া হবে। এবং কলকাতায় যে অডিশনটা হয়েছিল সেটা মূলত বাঙালি অ্যাক্টর, আমাদেরকে বলা ছিল যে কলকাতার গল্প এটা, কিন্তু ভাষাটা হিন্দি, পুরোটা বাংলা নয়, হয়তো বাংলার 4-5টা শব্দ থাকতে পারে, কিন্তু পুরোটা ছবিটা হিন্দি মাধ্যমের ছবি। সেটার জন্য একটা অডিশন নেওয়া হয়, প্রচুর লোক অডিশন দেয়। সেখানে আমাকেও একটা দুটো চরিত্র অ্যাকচুয়ালি অডিশন দিতে বলা হয়। এবার আমি খুব একটা কিছুই জানতাম না, আমি নর্মালি গেছি অডিশন দিতে, অডিশন দিয়েছি, চলে এসেছি, তারপর শুনেছি যে সিলেক্টেড হয়েছি। ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হয়েছে? কারণ ছোটবেলা থেকে বাংলাতেই অভ্যস্ত। ল্যাঙ্গুয়েজে খুব একটা অসুবিধা হয়নি, কারণ এমনি ওভারঅল ছবিটায় যে হিন্দিটা রাখা হয়েছিল সেটা একটু বাংলা ইনফ্লুয়েন্সড হিন্দি রাখা হয়েছিল, বিশেষ করে আমরা যারা পার্শ্ব চরিত্রে ছিলাম তাদের জন্য। মেন যারা ছিল তারা একদম পরিষ্কার হিন্দিতেই কথা বলেছে। আমার মনে হয় না যে দর্শকের কখনো কাহানি দেখতে গিয়ে খুব একটা অসুবিধা হয়েছে হিন্দিতে। এবং বাংলার কিছু মানে বাঙালিরা আমরা যেভাবে হিন্দি বলি সেটার কিছু কিছু নুয়ান্সেস তো ওইভাবে রাখা আছে। যেমন ধরো নিত্য গাঙ্গুলির যে চরিত্রটা, মানে আমার হোটেলের যিনি রিসেপশনিস্ট, নিত্য জেঠুর ওই বলে না ও উনকা জান হ্যাঁ, মানে এটা তো অ্যাকচুয়ালি ঠিক হিন্দি নয়, কিন্তু এটা কাভি নেই দেখাবো, ওইটা ওইভাবে বলা হয়েছে। তো দে ওয়ান্টেড টু কিপ দ্যাট নুয়ান্স অফ বাংলা। গল্পটা কলকাতায় হচ্ছে কিন্তু আমাদের ভাষাটা হিন্দি। ফ্র্যাঙ্কলি হিন্দিটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি, কোনো কিছু নিয়ে অসুবিধা হয়নি, কারণ ফর মি ইট ওয়াজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা আমি অ্যাসোসিয়েটেড হয়ে গেছিলাম ঘটনাচক্রে, এবং তারপরে আই এনজয়েড দ্য রাইড থ্রু আউট। আচ্ছা, ছোটবেলা থেকে কি অ্যাক্টর হওয়ার ইচ্ছে ছিল, নাকি বাবাকে দেখে কিছুটা হলো ইনফ্লুয়েন্স হওয়া হয়েছে? ছোট থেকে যেটা হয়েছে যে বাড়িতে টেলিভিশনে বাবাকে দেখে দেখে, বা এমনি টেলিভিশন বা সিনেমা বা থিয়েটার বা নাটক এইটা দেখার সূত্রে আমার প্রচণ্ড প্রশ্ন জাগতো আর কি। আমি এমনিতেই খুব ইনকুইজিটিভ, আমি নানা রকমভাবে জিজ্ঞেস করতাম যে ধরো সেট, কস্টিউম, লাইট, ক্যামেরা, এটা কি করে হয়। টেলিকাস্ট ব্যাপারটা আমার মাথায় ঢুকতো না, যে আগে শুটিং হয়ে গেছে পরে দেখাচ্ছে। আমি ভাবতাম একই সময় একটা লোক দুটো জায়গায় কি করে, এইরকম সব নানা রকম। সেইটা একটা জেনারেল মানে কিউরিওসিটি ছিল। তারপরে কাজ করাটা খুব আবারও ঘটনাচক্রে হয়। সেটা হচ্ছে আমাদেরই দল নাট্যবাননে উৎপল দত্তের একটি নাটক হতো তখন, সূর্য শিকার, চন্দন কাকার নির্দেশনায়। সেইখানে একটি চরিত্রের জন্য আমি জুড়ে যাই আর কি দলের এই প্রযোজনার সাথে। মানে তার আগে শো হতো, আমি মাঝখান থেকে ঢুকে যাই আর কি। তো তারপরে কাজ করা শুরু হয় ওইখানে। সেটা যে খুব ডিসাইড করে বা এখন থেকে করব, এইভাবে শুরু হয় এমনটা নয়। এটা খুব ন্যাচারালি হয়, যে মানে হঠাৎ করেই হয়ে যায়, একটা সুযোগ চলে আসে, সেইভাবে কাজ করা শুরু করি। তারপর বিভিন্ন আমার যে প্রশ্ন কি করে হয় এটা জানার ইচ্ছে, সেগুলোকে বিভিন্নভাবে আর কি আমার বাবা, আমার গুরু চন্দন সেন, আমাদের দলে নাট্যবাননে আমার মা, প্রত্যেকে একটু 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 করে হেল্প করে করে আমাকে, সেইটাই আমার একটা জেনারেল মানে ইন্টারেস্ট জাগে। একটা জিনিস হচ্ছে যে আমি খুব অল্প বয়স থেকে এটার সাথে যেহেতু যুক্ত বা এটার কাজ করছি, অন্য কিছু প্রতি ঝোঁক ছিল কিনা এইটা জানি না। হ্যাঁ, এবং যদি ঝোঁক থেকেও থাকে সেটা ট্রেনিংটা নেই। অ্যান্ড
যদি ইফ দিস ডাজ নট ওয়ার্ক আউট, তাহলে আমাকে আবার নতুন করে কিছুর জন্য ট্রেন করতে হবে। মানে একটা জিনিস আরো ছোটবেলায় মনে হতো যে ধরো আমি ভীষণ ছোট থেকেই টেলিভিশন বা সিনেমা বা নাটক এগুলো দেখি, যবে থেকে ইউটিউব এসছে প্রচণ্ড ইউটিউব দেখি, সবই দেখি আর কি, যা দেখতে পারি। আমার খুব মানে একটা ব্যাপার ছিল ইমবাইব করার মতো, মানে যেটা দেখছি সেইটা একটা কোথাও রেপ্লিকেট করার ইচ্ছে হতো। মানে ধরো আমি বলছি টিভিতে বি আর চোপড়ার মহাভারত দেখে ওই খেলনা পাওয়া যেত, তীর ধনুক, সেগুলো আমি বাবা মাকে দিয়ে জোর করে কিনিয়েছিলাম যে আমিও ওদের মতো তীর ধনুক ছুড়বো। এবার পুরোটাই আমার একটা রেপ্লিকেট করা বা সেইটাকে একটা নিজের মতো করে অভিনয় করে দেখার একটা ইচ্ছে খুব ছোট থেকেই ছিল, যেটা পরবর্তীকালে আমার মনে হয়েছে যে অভিনেতা হলে আসলে সবই হওয়া যায়, ক্রিকেটারও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়। আমার মাঝখানে খুব ক্রিকেট খেলার ইচ্ছে ছিল, সেটা অবভিয়াসলি আমার হাইটের কারণে বা আমার ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে কখনো হয়ে ওঠেনি। আমার অনেক কিছুই হতে ইচ্ছে করতো, মানে কিন্তু পরে আর কি মনে হয়েছে যে অভিনেতা হলে এই সব কটা লাইফই হয়তো এক্সপিরিয়েন্স করা হয়। আচ্ছা, তুমি যে বললে ছোটবেলা থেকে টেলিভিশন পর্দা তুমি বাবাকে দেখেছো, তো তোমার সাথে বোধহয় শান্তিলাল স্যারের ফার্স্ট কাজ জেনারেশন আমি। ফার্স্ট কাজ মানে বড় অর্থে কাজ আর কি, মানে একসাথে অনেকটা আছি জেনারেশন আমি। তার আগে একবারই আমরা স্ক্রিন শেয়ার করেছি পর্ণমোচী বলে একটা ছবিতে, কিন্তু সেটা মানে বাবার একটা সেপারেট ট্র্যাক ছিল গল্পে, আমার একটা সেপারেট ট্র্যাক ছিল, কিন্তু ওই একটা দুটো সিন আমরা একসঙ্গে ছিলাম। তো জেনারেশন আমি টোটাল মানে বাবাকে পর্দায় দেখে একসাথে কাজ করার জার্নিটা কিরকম? দেখো একটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু ছোট থেকে থিয়েটারে দুজনেই একই দলে কাজ করি, দীর্ঘ অনেক দিন ধরে কাজ করি, তাই ওই আড়ষ্ট ভাবটা কখনোই ছিল না। কারণ অনেকগুলো বছর ধরে মানে এই দুটো সেলফ যে আলাদা, একটা একটা কাজের ক্ষেত্রে আর একটা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, চরিত্র এবং মানুষ, এই দুটোর ক্ষেত্রটা আলাদা। এইটা থিয়েটার একটা রকমের প্রিপারেশন আমাদেরকে দিয়ে দিয়েছিল, তাই সেইটার ডিমার্কেশনটা করতে কখনো কোথাও কোনো অসুবিধা হয়নি আমাদের কারোরই। জেনারেশন আমির ক্ষেত্রে যেটা হয়েছিল যে সেইটা করতেও খুব ইজি হয়েছে। সেটার আরেকটা কারণে যেটা বলছিলাম যে থিয়েটার একটা সময় আমাদেরকে ওই তৈরিটা করে দিয়েছে যে বিভিন্ন চরিত্রে কাজ করতে পারা। এবং বাবার সাথে আমার যত কটা সিন ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছিল। আমার মনে হয় সবচেয়ে ভালো হয়েছিল আমার, মানে ইন রেট্রোস্পেক্ট আমার মনে হয় যে মৈনাকদা প্রথম দিনেই ওই বড় সিনটা করিয়ে নিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ছবির অন্যতম কঠিন সিন। একদম একদম। আচ্ছা, এই জেনারেশন আমি কনসেপ্টটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে সোসাইটিতে। তো তোমার কাছে জেনারেশন গ্যাপটা কি? মানে এটা তো একটা জেনারেশন গ্যাপেরই কনসেপ্ট, যে আমাদের মানে বাবা মার সাথে আমাদের এই জেনারেশনে একটা প্রচণ্ডভাবে গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপ বলতে পারি। তো তোমার মধ্যে এই জেনারেশন গ্যাপটা কি? জেনারেশন গ্যাপ বলতে দেখো আমার মনে হয় যে প্রত্যেকটা জেনারেশনেরই নিজস্ব একটা সেট অফ বড় হওয়ার সঙ্গে কিছু কিছু জিনিসপত্র নিয়ে তারা বড় হয়। এবার আমাদের আগের যে জেনারেশনটা, তারা বড় হয়েছে কম্পিউটার বা মোবাইল ছাড়াই। আমার ভাই বোনরা যারা এখন, ওরা কিন্তু ক্লাস 8-9 গিয়েই মোবাইল পেয়ে গেছে, বিকজ অফ কোভিড ওদের লাগতোই। এবং আরও পরের যারা জেনারেশন, তারা খুব টডলার থেকেই প্রায় মোবাইলের সঙ্গে পরিচিত। এবার এটাই আসলে কোনো জেনারেশনের কোনো দোষ নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা জেনারেশনকে দোষ দিই, আমরা সেই জেনারেশনের মানুষগুলোকে দোষ দিই যে তোরা কি বুঝবি, তোরা তো মোবাইল নিয়ে বড় হয়েছে। তোরাটা ইজ আ ভুল কথা। মানে ওর কোনো চয়েস ছিল না এই সময় জন্মানোর পেছনে, বা যে জন্মেছে সে চুজ করে আসেনি যে সে 2020-তে জন্মাবে, প্যান্ডেমিকের পরে জন্মাবে, না প্যান্ডেমিকের আগে জন্মাবে, না কোন জেনারেশনে জন্মাবে, এটা তো কারোর নিয়ন্ত্রণে ছিল না। সো এভরি পার্সন সে যে সময়ে জন্মাচ্ছে তার কিছু গেইনস থাকে, তার কিছু লস থাকে, এবং তাকে সেই গেইন আর তাকে সেই লসটা নিয়েই বেড়ে উঠতে হবে। আমার মতে জেনারেশন গ্যাপ কথাটা এইটাই। এবার আমার মনে হয় যে এই জেনারেশন গ্যাপ বা এই প্রজন্মের থেকে ওই প্রজন্ম কত আলাদা, এইটা আসলে আমাদেরকে দীর্ঘদিন ফিল করানো হয়েছে। আমার মনে হয় যখন যত বয়স বাড়ে আমাদের প্রত্যেকে, যে জেনারেশনটা নিজেদেরকে বড় জেনারেশন বলে মনে করে বা বয়সে বড় জেনারেশনটা, আসলে তাদের কাজ অন্য জেনারেশনকে এটা ফিল না করানো দ্যাট দে ডোন্ট বিলং হিয়ার। তুমি কখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে নেপোটিজম ওয়ার্ডটার সাথে তো নিশ্চয়ই তোমাকে ফেস করতে হয়েছে, তো তুমি কি এই বিষয়টা নিয়ে কি বলবে, যে তোমাকে অনেকেই কি এই ব্যাপারটা নিয়ে ক্রিটিসাইজ বা কমেন্ট পাস করে নেপোটিজম নিয়ে? নেপোটিজম নিয়ে আসলে আমি এতবার এত জায়গায় কথা বলে যে আমার কথা বলতে তো বোর হয়ে গেছি ইনফ্যাক্ট।
নেপোটিজমের ব্যাপারটা নিয়ে না আমি আর এমনি কথা বলি না, তার কারণ ইট ইজ সোশ্যাল মিডিয়ায় যাদের সময় হয় তারা কমেন্ট করে, এবং আমার মনে হয় যে যদি সত্যি এটা আলোচনার জায়গায় যেতে হয় তাহলে একরকম। আসলে নেটে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কেউ ডিবেট করতে আসে না, কারণ আমি নিজে ডিবেট, আমার এখানে দেখবে ডিবেটের ট্রফি রাখা আছে। আমি স্কুল লেভেল থেকে প্রচুর ন্যাশনাল লেভেল ডিবেট করেছি, তো আই এম আ ভেরি গুড ডিবেটার। তো আমি জানি যে সোশ্যাল মিডিয়া ইজ নোবডি ইজ দেয়ার টু ডিবেট। যদি করতেও আসে আমি বসে তাদেরকে ডিবেটের ক্লাস দিতে পারি, এইটুকুনি আমি খুব কনফিডেন্ট। সেই জায়গা থেকে নেপোটিজমটা অ্যাকচুয়ালি আমার খারাপ লাগে যে এটা একটা সত্যিকারের ভালো আলোচনা হতে পারতো, বা একটা ভালো কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারতো, যেটা সেটা একটা ওই ইন্টারনেটের দুদিনের একটা সুডো মুভমেন্ট আর কি হয়ে থেকে গেছে আর কি। সেটা যখন যার সময় হয় সে গিয়ে চারটে কিস্তি করে চলে আসে। যদি সত্যি নেপোটিজম নিয়ে কোনো ডায়লগ দিতে হয় বা একটা ডায়লগে আসতে হয় তাহলে অনেক কিছু নিয়ে বলতে হবে। যেমন ধরো আমরা লয়ার, যারা জেনারেশনাল লয়ার হয়, যারা ধরো দাদু লয়ার, বাবা লয়ার, ছেলে লয়ার, তাদেরকে লোকে খুব ভরসা করে সেই ল ফার্মটাকে। তার কারণ তারা মনে করে যে এই ল ফার্মটা অত্যন্ত ভালো একটা ল ফার্ম, বিকজ তারা 3 পুরুষ লয়ার, সো দে মাস্ট বি ভেরি গুড লয়ার্স। তখন তাহলে কোনো নেপোটিজমের প্রশ্ন আসে না। সো ওয়েন উই ট্রাস্ট জেনারেশনাল ডক্টরস, লয়ার্স, বিজনেসম্যান, ওয়াই ডোন্ট উই ট্রাস্ট জেনারেশনাল পারফর্মার্স? আমি অনেক জেনারেশনাল ভালো পারফর্মার্স দেখেছি। আমি দেখেছি আসলে এটা নিয়ে বলতে গেলে, বোঝাতে গেলে, আসলে কেউ যে বললাম যে ইন্টারনেটে কেউ বুঝতে চায় না। ইন্টারনেটে একটা কমেন্ট করে লোকে একটু হিরো হতে চায়, একটু লাইক পেতে চায়, একটা কমেন্টের নিচে সে দেখতে চায় 60 লাইকস, 120 লাইকস। ও যদি, আমি বলছি যে ধরো কেউ যদি আমার এই তুমি যদি এটা কখনো ক্লিপ করে কেটে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দাও, যেখানেই দাও, যদি হঠাৎ এই ক্লিপটার নিচে কেউ এসে একটা কমেন্ট করে যে ও কি বলছে, ও বেশি জানে, ও কি নেপো বাচ্চা, এরকম একটা কমেন্ট করে, সে ধরো 10টা 12টা লাইক পেলো, ও খুশি হলো তো এটা নিয়ে, হোক না। এই যে অ্যানোনিমিটিটা, আমি একটা প্রোফাইলের আড়ালে, একটা ক্যামেরার আড়ালে, একটা অ্যানোনিমিটির আড়ালে লুকিয়ে আছি, সেই যে কনফিডেন্সটা, সেটা সামনে আসার কখনো সাহস দেয় না। আমি আসলে এই নেপোটিজম প্রসঙ্গটা নিয়ে কথা বলে বলে বোর হয়ে গেছি। ঋতব্রত মুখার্জি তো একটা ওয়েল নোন, একদম প্রমিনেন্ট ক্যারেক্টার, আমরা সবাই চিনি। তো কখনো কি এরকম কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে যে ঋতব্রত মুখার্জি থেকে বেরিয়ে যে শান্তিলালের ছেলে হিসেবে? মানে দেখো, আমার সবসময় মনে হয় যে এটা আমার কাছে একটা খুব বড় গিফট, যে আমি আগেন আই ডিড নট চুজ টু বি আ পার্ট অফ দিস। আমি যখন জন্মাচ্ছিলাম আমাকে 3টে অপশন দেওয়া হয়নি কেবিসির মতো, যে তুমি চুজ করো তুমি কোন ফ্যামিলিতে যাবে। তো এটার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর কি, কারোরই থাকে না সে কোন পরিবারে জন্মে আসবে। তবে যেটার উপর আমার নিয়ন্ত্রণ আছে বা ছিল সেটা হচ্ছে যে এই যে সুযোগটা আমি পেয়েছি, আমার বাবার অভিজ্ঞতা, তার পড়াশুনো, আমার বাবা মায়ের সম্মিলিত অভিজ্ঞতা, তাদের বোধ, আন্ডারস্ট্যান্ডিং, একটা থিয়েটার দলে কাজ করা, সেটা নাট্য আননে, সেখানকার আমার গুরুচন্দন সেন, এই যে মানুষগুলোর সঙ্গে আমার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের জায়গা থেকে আমার মনে হয় যে সেইটার উপর আমার একটা নিয়ন্ত্রণ ছিল, যে এই অ্যাসোসিয়েশনটা কি করে আমি কাজে লাগাবো। তোমার আরেকটা ফিল্ম আমার খুব প্রিয়, মানে আমাদের সবারই, ওপেন টি বায়োস্কোপ, একটা মিষ্টি বন্ধুত্বের রয়েছে। তো তোমার জীবনে কতটা বন্ধুত্বের ইনফ্লুয়েন্স বা কতটা ইম্পর্টেন্স? যে বন্ধুত্ব ইন জেনারেল আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি আই হ্যাভ বিন ভেরি লাকি ইন মাই লাইফ টু হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস। সবসময় আমার বন্ধু বান্ধবের ভাগ্য, আমার বন্ধু ভাগ্য মোটের ওপর খুব ভালো সবসময়। আমি আমি বন্ধুত্বকে খুব সিরিয়াসলি নিই আর কি। আচ্ছা, একটা এই সিনেমার পরে একটা নতুন ট্রায়ো বেরিয়েছে, মানে একটা ট্রায়ো তৈরি হয়েছিল, ঋদ্ধি, সুরঙ্গনা আর ঋতব্রত। তো অফ স্ক্রিন তোমাদের বন্ধুটা কি এতটাই ঘনিষ্ঠ, মানে খুব আড্ডা খুনসুটি চলতেই থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা চলতে থাকে, এবং সেটা অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় হতে থাকে। রিসেন্টলি আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম, 2টো চা 2টো বিস্কুট বলে, সেখানেও আবার আমরা 3জন কাজ করেছিলাম। সেখানেও আর কি মানে যারা বানিয়েছে তারাও বলছে, যারা দেখেছে তারাও বলেছে যে ওদের কেমিস্ট্রিটা এত রিয়েল একটা কেমিস্ট্রি আর কি। আমরা সত্যি দেখা হলে সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করতে থাকি, হাসাহাসি করতে থাকি আর কি। সেইটা একটা খুব মজা হয় একসাথে কাজ করতে। ঋদ্ধি সুরঙ্গনার জুটির মতো ঋতব্রতের জুটি আমরা কবে দেখবো? সেটা আমি জানি না। তো হ্যাভ ইউ এভার ফলেন ইন লাভ? হ্যাঁ, মিডল স্কুল, অ্যাকচুয়ালি অ্যারাউন্ড মিডল স্কুল ভীষণ পছন্দ হয়েছিল, এবং উই স্টার্টেড ডেটিং অ্যারাউন্ড মিডল স্কুল হাই স্কুল ওই সময়টা। সেই প্রেমটা আমার কলেজ ফার্স্ট ইয়ারের শুরুর দিকে অবধি ছিল।
তারপরে উই পার্টেড ওয়েজ আর কি, তারপর থেকে আই হ্যাভ বিন সিঙ্গেল আর কি। তো তোমার কি ব্রেকআপের জন্য কখনো মানে কোনো কি বলবো মেন্টাল ব্রেকডাউন বা কোনো ডার্ক টাইম গেছে? হ্যাঁ, ব্রেকআপ তো সবারই খারাপ লাগে ন্যাচারালি, তবে আমার মনে হয় যে আহ, আমার যেহেতু খুব অল্প বয়সে, মানে জাস্ট যখন কলেজে ঢুকেছি তখন আমার প্রথম কোট আনকোট বড় ব্রেকআপ হয়েছে আর কি। তো আমার মনে হয় ইট অ্যাকচুয়ালি হেল্প মি গেইন আ লট অফ পার্সপেক্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যে আচ্ছা এটা একটা খুব সুন্দর একটা সময় ছিল, সেই সময়টা এক্ষুনি আর আবার কন্টিনিউ হবে না, কিন্তু হোয়াট এভার দ্য টাইম ওয়াজ, হাউ এভার ইট ওয়াজ ভেরি বিউটিফুল এবং খুব সুন্দর একটা সময় ছিল। অ্যান্ড উই আর স্টিল গুড ফ্রেন্ডস আর কি, উই আর স্টিল ইন টাচ, উই স্টিল মিট, আমাদের দেখা হলে আমরা কথা বলি, একসঙ্গে কাজ করি, সব ইটস ভেরি নাইস আর কি। তো এটাই তোমার ফার্স্ট হার্ট ব্রেক বলতে পারি আমরা? হ্যাঁ, আর ফার্স্ট হার্ট ব্রেক আমি ঠিক বলবো না, বলতে মিউচুয়াল পারো ডিসিশন। হ্যাঁ, মানে ইট ওয়াজ আ ব্রেকআপ অ্যান্ড হার্ট ব্রেক বলবো না, মানে তখন ন্যাচারালি খুব খারাপ লেগেছিল, বাট পরে আমার মনে হয়েছে যে একটা ব্রেকআপ হয়েছে বলে ইট ডাজ নট নেগেট দ্য হোল রিলেশনশিপ। আমার মনে হয় যে আমরা যে বয়সে প্রেম করেছি, জাস্ট উই আর মানে জাস্ট সুইট 16 থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছি, অ্যাডাল্টহুড থেকে টিনেজে যাচ্ছি, এই যে অসম্ভব সুন্দর সময়টা, এটা আমরা একসঙ্গে কাটিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি বিউটিফুল আর কি। তো ডু ইউ বিলিভ ইন মুভ অন, নাকি মনে হয় যে কিছুটা ফিলিংস থেকে যাই? No, no, I believe in move on because I consciously took a decision to move on and not be stuck with মানে দেখো, একদম কলেজে ঢুকছি তখন ওই সময়কার একটা ব্রেকআপ নিয়ে সারাটাক্ষণ পড়ে থাকা, এইটার কোনো মানে হয় না। আই ডু বিলিভ ইন মুভ অন বিকজ আই থিঙ্ক ইটস মানে দ্য ওয়ার্ড মুভ অন আর কি, বা দ্য ফ্রেজ মুভ অন অ্যাকচুয়ালি গিভস ইউ আ লট অফ পার্সপেক্টিভ। তুমি অনেক কিছু বুঝতে শেখো, পরবর্তী ক্ষেত্রে জীবনের আরো অনেকগুলো লস আসবে, আরো অনেকগুলো কষ্ট আসবে, সেইগুলোকে কমব্যাট করার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় নিজের মধ্যে আর কি। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ ফর ইউ? আমার মনে হয় যে লাভ শুড বি ওভার দ্য টপ। আমি যেহেতু মানে ধরো বলিউড বা বাংলা ছবি দেখে বড় হয়েছি, বা আমরা যে ধরনের গান শুনে বড় হয়েছি, সেটাই আমার মনে হয় যে লাভ শুড বি সামথিং এক্সেস। আমার মনে হয় যে কোনো রকম ভালোবাসার ক্ষেত্রে, সেটা বন্ধুকে ভালোবাসা হতে পারে, বাবা মাকে ভালোবাসা হতে পারে, দাদু দিদাকে ভালোবাসা হতে পারে, যে কোনো কিছুকে ভালোবাসা হতে পারে, সেটার মধ্যে একটা সম্মানের খুব বড় জায়গা আছে, এবং সেই ভালোবাসাটা ওভার দ্য টপ হতে হবে। তো তুমি কি ক্যাজুয়াল লাভার নাকি ওল্ড স্কুল লাভার বলতে পারো? ওল্ড স্কুল। মানে বিলিভ ইন লং টার্ম রিলেশনশিপ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার আপস অ্যান্ড ডাউনস গুলো তুমি কিভাবে ডিল করো? মানে কি মোটিভেট করে তোমাকে রোজ নিজেকে টুয়ার্ডস পজিটিভিটি, কি পুশ করে তোমাকে? আরো কাজের ইচ্ছে, মানে জাস্ট দ্য জেনুইন হাঙ্গার টুয়ার্ডস ওয়ার্ক আর কি, খিদে বলতে পারো, সেইটাই আমাকে মূলত ড্রাইভ করে। আর আমার মনে হয় যে দেয়ার ইজ সো মাচ অফ ইন্সপিরেশন এভরিওয়্যার আর কি। তখন আর কিছু না, আমি আমার মাকে দেখি যে সারাক্ষণ মানে কি লেভেলে এনার্জি থাকলে, কি লেভেলে অ্যাড্রেনালিন থাকলে এরম পরিমাণ কাজ করা যায় সারাক্ষণ, মানে সেটা ফিজিক্যালি অলসো ভেরি ড্রেনিং, মেন্টালি অলসো ভেরি ড্রেনিং, কারণ সারাক্ষণ মাথায় বিভিন্ন কাজ করে যাচ্ছে, মাথার কাজ চলছে, সেইটা আমি অনেক সময় ভাবি। তাই আমার খুব একটা দূরে যেতেও হয় না ইন্সপিরেশনের জন্য। তো তুমি তো অনেক চরিত্রে কাজ করেছো, কিরকম ধরনের চরিত্রে তোমার ফিউচারে কাজ করার ইচ্ছে আছে? যেটা মানে যেটা টিমিড নয়, মানে খুব সাবমিসিভ টিমিড, ভালো ছেলে, এরম চরিত্র তো অনেকগুলো করলাম, এরপর একটু অন্যরকম চরিত্র এলে বোধহয় ভালো লাগবে। তো তোমাকে কি হিন্দি মেইন স্ট্রিম সিনেমায় আমরা দেখতে পারি? আমি তো সারাক্ষণ হিন্দির জন্য অডিশন দিতে থাকি, যেদিন অডিশনে সিলেক্ট হবো, যদি কাজ পাই তো করবো। আমরা তো ওই মিস্ত্রির মতো, যেদিনকে আমরা একদম রাজমিস্ত্রি। আমার বাবা এটা বলেছিল আমার মাকে বিয়ের সময়, বাবা বলে মাঝে মাঝে গল্পটা, যে আমি হচ্ছি রাজমিস্ত্রি, যেদিনকে আমার কন্ট্রাক্টর আমাকে নিয়ে যাবে কাজে, আমার কাজ আছে, যেদিনকে নেই সেদিনকে নেই। তো আমরা হচ্ছে ওরকম, আমি সত্যি আমার রঙের টিয়ে নিয়ে বসে আছি, যেদিনকে আমার বলবে, যেদিনকে আমি সুযোগ পাবো আর কি অডিশন দিয়ে, সেদিনকে আমি কাজ করবো। অ্যাক্টিং বাদে আর কি কি মানে কি কি জিনিসে ইন্টারেস্ট আছে বা আমরা হবি বলতে পারি? দেখো, পড়াশোনাটা আমার একটা এমন সময় নিয়ে নিত জীবনে, সেটা জাস্ট রিসেন্টলি শেষ হয়েছে, আমার মাস্টার্স রিসেন্টলি কমপ্লিট হয়েছে, যে হবি বলতে পারো, হবি বলবো না, আমার পড়াশোনা করতে জেনারেলি ভালো লাগতো আর কি, খুবই ভালো লাগতো, এমনিও ভালো লাগে। পড়াশোনার প্রতি আমার একটা মানে সিরিয়াস ঝোঁক আছে আর কি, একাডেমিক্স বা এডুকেশনের প্রতি আমার একটা ঝোঁক আছে।
আমার জাস্ট মাস্টার্স শেষ হয়েছে, ভবিষ্যতে আর কি করবো এটা নিয়েও আমার নানা রকম একাডেমিক্সের দিক থেকে আর কি সেইটা নিয়েও আমার প্ল্যানিং চলছে। এছাড়া গিটার বাজানো, আমি একসময় ফটোগ্রাফি শিখতাম। আমি ধরো আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমি 1 বছর আর কি 1-1.5 বছর ফটোগ্রাফি ট্রেনিং নিতাম আর কি, মানে প্রপারলি আমরা এতেও নিয়েছি, মানে SLR ক্যামেরায়, মানে যেটা ডিজিটাল নয় আর কি, যেটা রিল ভরে করতে হয়। তো ছবি, অ্যাপারচার, এক্সপোজার, ম্যানুয়াল মোড কি হয় না হয়, কতটা লাইট, শাটার স্পিড, এগুলো একদম মানে থিওরিটিক্যালি শিখেছি আর কি। প্রচুর ছবি তুলতাম একটা সময়। তারপর আসলে ইনস্টাগ্রাম আসার পর দেখলাম সবাই ছবি তোলে, এভরিবডি ইজ এ ফটোগ্রাফার, এভরিবডি ইজ এ ভিডিওগ্রাফার অ্যান্ড এভরিবডি ইজ এ সিনেমাটোগ্রাফার। আমি দেখলাম যে না, লেট ইট বি। এছাড়া ডিরেকশনের প্রতি একটা ঝোঁক ছিল, এডিটিং করতে পারতাম, মানে এখনো করি। এডিট করা আমার খুব ইচ্ছে ছিল, এডিট করতে শিখেছি তারপর নিজে নিজেই। ছবি এডিট করা, ভিডিও এডিট করা, সাউন্ড ডিজাইন করা শিখেছি একটা সময়, সেটা বাবার থেকে। বাবা খুব ভালো সাউন্ড নিয়ে কাজ করতে পারতো, বাবার থেকে সাউন্ড ডিজাইন করা শিখেছি। আরও এরকম কিছু কিছু ইয়ে, ছবি আঁকি। অনেক গুণ। আচ্ছা, তুমি যে বলে একাডেমিক লাইনে তোমার মানে প্রচন্ড ইন্টারেস্ট আছে, তো কলেজে কখনো এরকম শুনতে হয়েছে যে মানে বা কোনো এক্সট্রা অ্যাটেনশন টিচারদের কাছ থেকে যে ঋতব্রত বলে, নাকি নর্মাল স্টুডেন্টদের মতনই তারা বিহেভ করে, বকাঝকা করে? যাদবপুর ইউনিভার্সিটিতে এটা আসলে খুব একটা মানে আনন্যাচারাল অকারিং নয়। আর বিশেষ করে আমি যেখানে পড়েছি তুলনামূলক সাহিত্য, কম্পারেটিভ লিটারেচারে, টানস অফ স্টুডেন্টস হু হ্যাভ মুভড অন টু মিডিয়া লেটার আর কি। যেমন ধরো সুমন মুখোপাধ্যায় কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের, শাওন চক্রবর্তী যিনি চালচিত্র এখন অভিনয় করলেন কম্পারেটিভের, পায়েল সরকার হিস্ট্রি ডিপার্টমেন্টের, পরমদা ইংলিশ ডিপার্টমেন্টের। সো মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করে এমন অনেকেই যাদবপুর ইউনিভার্সিটির পাস আউট আর কি স্টুডেন্টস। আমাদের প্রফেসররাও মানে ইনফ্যাক্ট মানে দে আর ভেরি বিগ সেলিব্রিটিস আর কি, মানে দে আর সো ওয়েল নোন ইন একাডেমিক সার্কেলস আর কি। তো যাদবপুর ইউনিভার্সিটিতে এটা আসলে খুব একটা আনন্যাচারাল অকারিং নয় একাডেমিক্যালি স্পিকিং আর কি, যে কেউ না কেউ আছেই আর কি যে মিডিয়ার সাথে যুক্ত। আরও অনেক কৃতি ছাত্রছাত্রী আছে বিভিন্ন অন্যান্য ফিল্ডে, তাই এইটা আলাদা করে কখনো ইয়ে হয়নি। বাট আমি কখনোই আমার একাডেমিক্সটাকে সাফার করতে দিইনি বিকজ অফ মাই ওয়ার্ক, আর আমি আমার কাজটাকে কখনো সাফার করতে দিইনি বিকজ অফ মাই একাডেমিক্স। তো তোমার এই নোন হওয়ার জন্য মানে একাডেমিক ওখানে বন্ধুরা বা জুনিয়র সিনিয়র্স একটু এক্সট্রা অ্যাটেনশন দেন কলেজে? ছবি টবি তুলতে আসতো শুরুর দিকে জুনিয়ররা যারা, তারপরে ওরা দেখেছে যে নর্মাল, হ্যাঁ, তারপর আর একসাথে কাজ, যেহেতু মানে আমাদের ডিপার্টমেন্টে একসাথে অজস্র কাজ করতে হয়, যেমন ধর প্রথমেই একটা আইস ব্রেক হয় আমাদের সব সময়, মানে হতো আর কি, এমনভাবে বলি যেন আমি এখনো স্টুডেন্ট। আমাদের হতো আইস ব্রেক একটা, সেটা হচ্ছে যে নাট্য ভাবনা বলে একটা আমাদের ইভেন্ট হতো যাদবপুর ড্রামা ক্লাবের পক্ষ থেকে। তো ড্রামা ক্লাবের আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রথম ব্যাচ যারা UG 1 তারা একটা নাটক নামাবে আর কি। স্ট্রিট আগে হতো স্টেজ প্লে, এখন হয় স্ট্রিট প্লে। তো ওইটার মেন্টারিং করতে হয় সিনিয়রদেরকে, ওইটা করতে গিয়ে অনেকটা আইস ব্রেক হয়ে যায় আমাদের। এই এত তোমার তো বিশাল ফ্যান বেস, অনেক মেয়েরা তো বলে বং ক্রাশ, কন্টিনিউয়াস আসতেই থাকে রিলস আনি, তো এইগুলো কিরকম ফিল করো? খুবই ভালো লাগে। আমার মনে হয় যে কোনো অভিনেতা বা কোনো শিল্পী যে মূলত মেইন স্ট্রিমে কাজ করতে চায় আর কি বা কাজ করে, সে যদি এটা বলে যে আই ডোন্ট লাভ দি অ্যাটেনশন, তাহলে আমার মনে হয় এটা একটা মিথ্যে কথা। আমার মনে হয় যে এইটা একটা আশীর্বাদ মানুষের, বিভিন্নভাবে কাজ করতে পারা, কাজ করা, বিভিন্ন গুঞ্জন শোনা নিজের ব্যাপারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসা পাওয়া, এইটা একটা আশীর্বাদ। মানে দিস ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড ইউ ক্যান এভার রিসিভ। মানে আমি এখনো অবধি যাদের সাথে দেখা করেছি বা বলেছি যে তোমার ইন্টারভিউ নিতে যাবো, সবার মধ্যেই একটা ব্যাপার ছিল যে ঋতব্রত ভীষণ ভালো অ্যান্ড ডাউন টু দ্য আর্থ একটা মানুষ, মানে ওর কোনো সেলিব্রিটি হওয়ার ঘ্যান নেন। ইভেন একদমই সত্যি, কারণ তুমি আগেও আমাকে কলেজ অ্যাসাইনমেন্টসে অনেক হেল্প করেছো। তো হোয়াট ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন বিহাইন্ড বিং ডাউন টু দ্য আর্থ পার্সন? আসলে আমি ডাউন টু আর্থ বা মাটির মানুষ এই কথাটা আমার খুব একটা পছন্দ নয়, তাই সেটাই ইন্সপিরেশনটা, যে ওই কথাটা পছন্দ নয়। আমার মনে হয় যে এইটা আসলে কনভিনিয়েন্সের ব্যাপার অনেক সময়। কেন বলছি, মানে আমি সবার ক্ষেত্রে বলছি না এটা, আমি বলছি দের ইজ অ্যান এক্সেপশন টু দিস রুল আর কি, এটা একটা ব্যতিক্রম হিসেবে আমি বলছি। যে ধরো মাটির মানুষ বা ও তো কিছুই মনে করবে না, এটা অনেক সময় একটা অ্যাডভান্টেজ নেওয়ার জায়গায় দাঁড়ায়। আমাদের ক্ষেত্রে মনে করা হয় যেহেতু আমরা মাটির মানুষ কোট আনকোট, তাই আমরা কোনো পারিশ্রমিক নেব না। এরকম বহু শুনেছি যে আমরা আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি করছি, তাই তোমায় কিছু রেমুনারেশন দিতে পারবো না। কেন? বাকি সবাই তো পাচ্ছে, মানে আমি কেন পাবো না তাহলে? মানে আমি ধরো আমি তো প্লাম্বার একজন,
আমার অস্ত্র হচ্ছে আমার অভিনয় বা আমার কস্টিউম বা লাইট বা ক্যামেরা, কিন্তু আদারওয়াইজ আমিও তো একটা কল সারাতেই যাচ্ছি। একজন প্লাম্বার যিনি সকালে কাজ করতে বেরোচ্ছেন, আই এম অলসো গোয়িং ফর মাই জব। মানে এখানে কেউ ছোট কেউ বড় নয়, দুজনেই দুজনের কাজে যাচ্ছি এবং দুজনেই একটা পারিশ্রমিক সেখান থেকে ডিজার্ভ করি। তো এইটা একটা আমি দেখেছি একটা কনভিনিয়েন্সের ব্যাপার আছে। এই যদি আমি না বলে দিই, ধরো আমি বললাম যে না তোমার পারিশ্রমিক দিতে পারছো, আমি করবো না, এটা তো আমার কাজ, তুমি দেখবে পরের দিনই আমি আর মাটির মানুষ নেই, আমি হাওয়ার মানুষ হয়ে গেছি। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্ম কি কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ক্রিয়েট করছে মেইন স্ট্রিম সিনেমার জন্য? আমি সেটা মনে করি না। আমার মনে হয় যে দেখো, যখনই কোনো একটা নতুন মিডিয়াম এসছে, লোকে বলেছে সিনেমা গেল একটা গেল রব ওঠে, সেটা টেলিভিশনের সময় হয়েছে, রেডিওর সময় হয়েছে, আবার ওটিটির ক্ষেত্রে হচ্ছে। আমার মনে হয় সিনেমার একটা নিজস্ব ম্যাজিক আছে, একটা কমিউনিটি ভিউইংয়ের একটা ম্যাজিক আছে, সিনেমা হলে গিয়ে দেখার একটা অন্য ডেফিনেশন আছে। সেটা যে ওটিটি চ্যালেঞ্জ করছে আমি এটা বলবো না। ডেফিনেটলি ওটিটি আসার ফলে কিছু নতুন মাধ্যম তৈরি হয়েছে সিনেমা দেখার, কিন্তু সেটাকে আমরা সবসময় নেগেটিভলি না নিলেই ভালো। আমার মনে হয় যে ওটিটি নিজস্ব একটা জায়গাতে নিজস্ব কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে পারছে, সেই জায়গাটা অ্যালাউ করাও খুব দরকার। শুধুমাত্র এটাকে একে অপরের সঙ্গে কম্পিট করানো, এটা আমার মনে হয় না দরকার আছে। যদি মানে এবার ভবিষ্যতে দেখা যাবে যে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় দুটোই এক্সিস্ট করবে আর কি। আচ্ছা, বেঙ্গলি এই টলিউড নিয়ে অনেক মিসকনসেপশনসও আছে, যেরকম যে এখানে মাইন্ড গেম চলে বা মানে কি বলবো পার্শিয়ালিটি চলে। তো এই মিসকনসেপশনের উপরে কিছু বলতে চাও বা কিছু ক্লিয়ার করতে চাও যেটা অ্যাকচুয়ালি সত্যি নয়? দেখো, যে কোনো কাজের জায়গাতেই মানে আমি জানি না কেউ এটা বলতে পারবেন কি না, যে কোনো কর্মক্ষেত্রে যে তাদের কাজের জায়গাটা অসাধারণ, মানে কোনো কিছু খারাপ নেই, এটা মানে লজিক্যালি পসিবল নয়, কারণ পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট নয়। যে কোনো কাজের জায়গায়, মানে ধরো আমি বলছি যে যদি যে কোনো প্রফেশনাল জায়গায় কাজ করতে যাও, তাহলে দেখবে অনেক রকমের বাধা বিপত্তি আছে, সেটা যে কোনো কর্মক্ষেত্রে আছে। টলিউড পৃথিবীর বাইরে নয়, বা সিনেমা জগৎ পৃথিবীর ঊর্ধ্বে বা মিল্কি ওয়ের বাইরে তো কোনোভাবেই নয়। তা আমার ধারণা যে পৃথিবীর মধ্যে যা যা আছে কাজের জায়গায় বিভিন্ন বাধা বিপত্তি সবাইকেই ফেস করতে হয়। এটা আমি তোমাকে যেটা এর প্রসঙ্গ নেপোটিজমের প্রসঙ্গেও বলছিলাম, আসলে এইটা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সবার ইন্টারেস্ট সবসময় বেশি, বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি সম্বন্ধে মানুষের ডাউট ক্লিয়ার করার জায়গা অনেক বেশি। সব জায়গাতেই এগুলো থাকে। আমি বলছি এটাও একটা কাজের জায়গা, এখানে এটাও একটা ইন্ডাস্ট্রি। কোনো ইন্ডাস্ট্রি পারফেক্ট নয়, সেখানেই প্রত্যেকের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই দুটোকে নিয়েই যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়। এইটা নিয়ে মানুষের অনেক বেশি মাথা ব্যথা, তার কারণ এটা সারাক্ষণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। মানে আমি এই টলিউড ইন্ডাস্ট্রির মিসকনসেপশন বা পার্শিয়ালিটি এগুলো নিয়ে আমি সেদিন কথা বলবো, যেদিন আমি সব ইন্ডাস্ট্রি মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, গ্ল্যামার, এথনিক ক্লোদিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্রিকেট ট্রেনিং যারা পায়, কনফেকশনারি ইন্ডাস্ট্রি, জুয়েলারি ইন্ডাস্ট্রি, চানাচুর ফ্যাক্টরি, যারা বিড়ি বাঁধে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি, এরা সবাই যখন তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম পাবে, সেদিনকে কথা হবে। তাহলে ইট উইল বি আ হেলদি ডায়ালগ। নইলে না মনে হয় টলিউড একটা এলিভেটেড কিছু বা একটা আলাদা কিছু, টার্গেটেড, কখনো কখনো মনে হয় এলিভেটেড, কখনো কখনো মনে হয় আমরা সুপিরিয়ার বাকিরা ইনফিরিয়ার, কখনো কখনো মনে হয় এটা একটা এটা একটা এলিয়ান গ্রহ। আসলে কোনোটাই নয়, দিস ইজ অলসো আ ওয়ার্ক প্লেস, নর্মাল ওয়ার্ক প্লেস। তোমার জন্য কিছু মোস্ট গুগল কোয়েশ্চেন আছে। তো হোয়াট ইজ ঋতব্রতস রিলেশনশিপ স্ট্যাটাস? অলওয়েজ সিঙ্গেল, অলওয়েজ ইন লাভ। হোয়াট ইজ ঋতব্রতস মোস্ট ফেমাস ওয়ার্ক? মোস্ট ফেমাস ওয়ার্ক এটা তো আমি জানি না। আমার মনে হয় এক একজনের কাছে একটা কাহানি, ওপেন টি বায়োস্কোপ, জেনারেশন আমি, গোয়েন্দা জুনিয়র, কিছু অর্থে কিশোর কুমার জুনিয়র, এরকমই। আচ্ছা, ডাজ ঋতব্রত গো ক্লাবিং? না। আচ্ছা, হাউ টু কন্ট্যাক্ট ঋতব্রত? ডোন্ট মানে ইন দ্য সেন্স যে কন্ট্যাক্ট বলতে আমরা যেটা বুঝি সেই কন্ট্যাক্টটা করতে গিয়ে খুব একটা লাভ নেই। আপনার বরং আমাদের থিয়েটারের শো দেখতে আসুন, নাটকের শো দেখতে আসুন, লাইভ পারফরমেন্স দেখতে আসুন, সেই নাটকের শেষে কথা হবে। হোয়াট ইজ ঋতব্রতস আপকামিং প্রজেক্ট? আপকামিং প্রজেক্ট বলতে এই মুহূর্তে রিলিজ হওয়ার কথা দুটো ছবি, কবে হবে আমি সত্যি জানি না। আবার আসিব ফিরে বলে একটি ছবি দেবপ্রতিম দাশগুপ্তর, আর সায়ন্তন ঘোষালের একটি ছবি রবীন্দ্র কাব্য রহস্য।
আচ্ছা, টিটল চ্যাটেলের থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। থ্যাংক ইউ বাবা, এটা ছোট্ট কোথায়, এটা বিরাট বড় গিফট একটা। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে এটা, থ্যাংক ইউ। খুবই প্রিয় গান শহরের যখন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড খুব ভালো লাগে এই ছবিটাও, যাতে দর্শক একটু ভালো করে দেখতে পারেন, আমি এটা একটা ক্লোজ আপ দিয়ে দিই, এবং একটা লেখাও আছে সঙ্গে, থ্যাংক ইউ সো মাচ। আর খুব প্রিয় অনিন্দ্য বোসের একটি গান, একটি কাপ টিটল ট্যাটলের, থ্যাংক ইউ। এটা ছোট্ট গিফট মোটেই না, বিরাট বড় গিফট, খুব সুন্দর গিফট, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার জন্য একটা গেম আছে, এখানে কিছু চিরকুট আছে, যেখানে দুটো তোমায় তুলতে হবে। আচ্ছা, তুলে এখানে যা লেখা আছে সেটা তোমায় করে দেখাতে হবে। করে দেখাতে হবে? এই রে, মিমিক্রি, কার মিমিক্রি করি বলতো? তোমার ফেভারিট কোনো পার্সনের? এই রে, আমি আমি একটা খুব সুন্দর মিমিক্রি করতে পারি, সেটা হচ্ছে যে ঋদ্ধির যখন কোনো খুব মন দিয়ে কোনো কথা শুনছে তখন এরকম করে, হুম হুম হুম, রাইট রাইট, এরকম করে। ফেভারিট ডায়লগ, ফেভারিট ডায়লগ বলতে অনেকগুলো আছে। একটা খুব প্রিয় ডায়লগ আছে জোজো র্যাবিট ছবি, নো ফিলিং ইজ ফাইনাল। প্রথম লাইনটা আমি ভুলে গেছি, এক্সপিরিয়েন্স এভরিথিং বিকজ নো, লেট এভরিথিং হ্যাপেন টু ইউ, গুড অ্যান্ড ব্যাড, বিকজ নো ফিলিং ইজ ফাইনাল, এরকম একটা কি ছিল। তোমার সাথে দেখা করার জন্য একটা ফ্যান অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যে তোমার সাথে কিছু কথা বলতে চাই, এবার আমি তাকেই ডেকে নেব। নিশ্চয়ই। আমি কিন্তু তোমার বিশাল বড় ফ্যান, Thank you. স্পেশালি তোমার অ্যাক্টিং এর, কারণ তোমার অ্যাক্টিংটা খুব ন্যাচারাল এবং রিয়েল, তো সেই জন্যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু টিটল ট্যাটল ফর গিভিং মি দিস অপরচুনিটি তোমার সাথে মিট করে অ্যান্ড কথা বলার। তো দিস ইজ আ গ্রেট থিং। অ্যান্ড আমার বেশি কোয়েশ্চেনে একটাই কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে তোমাকে একটা চরিত্র করার জন্য, ক্যারেক্টারটা বা রোলটা প্লে করার জন্য কি ফিচার্স বা কি ট্রেটস অ্যাট্রাক্ট করে? আমার মনে হয় স্ক্রিপ্টটা ওভারঅল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কোনো ছবির ক্ষেত্রেই বা যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা ছবি, থিয়েটার, যে কোনো জায়গাতেই চরিত্রটার থেকেও বড় কথা হচ্ছে স্ক্রিপ্টটা কি, স্ক্রিপ্টে চরিত্রটা কি করে ফিচার করছে, অ্যান্ড ওয়েদার অর নট ইট ইজ গোয়িং টু গিভ মি আ ড্রাইভ থ্রু আউট দ্য প্রসেস অফ দ্য ফিল্ম আর কি। আমার মনে হয় যে সেইটা একটা, আমার চরিত্রটা করতে আমার একটা যে অ্যাড্রেনালিন বা এনথুজিয়াজম বা এনার্জি, সেটা কতটা আমাকে ড্রাইভ করতে চলেছে সেইটা। সো এটাই, অ্যান্ড আই এম সো লাকি দ্যাট আই গট আ চান্স টু কমিউনিকেট। থ্যাংক ইউ, ভেরি নাইস মিটিং ইউ, থ্যাংক ইউ। লাস্ট একটা সেলফি নেও, নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা, a small message to the Tittle Tattle audience. স্মল মেসেজ কি, এতক্ষণ ধরে এত রকম কিছু বললাম, আমার মনে হয় যে আপনারা আপনাদের মতো করে, সুবিধা মতো করে, যেটা মনে হবে টেক অ্যাওয়ে সেইটাই নিয়ে নিন। যদি মনে হয় যে না এটা টেক অ্যাওয়ে কিছু নয়, তাহলে সেটাও জানাবেন। এতক্ষণ ধরে এত কথা বললাম, আমার মনে হয় এর মধ্যেই অনেকগুলো এনক্রিপ্টেড মেসেজ আছে, তো আমার আলাদা করে কোনো মেসেজ দেওয়া নেই। আপনাদের যদি কোনো মনে হয় যে এইটা থেকে এইটা সত্যি শোনার মতো একটা কথা, তাহলে সেটা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর টেকিং আউট দ্য টাইম, Thank you. থ্যাংক ইউ।